9 বছর পর শ্বশুরবাড়ি নামক জেলখানা ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। আমি মিলি, মাত্র 19 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। শ্বশুরবাড়ি সম্পর্কে বান্ধবী, আত্মীয় স্বজনের কাছে শুনেছিলাম এটা এক প্রকারের জেলখানা। আরো কত ভয়ানক সব কথা, মনে তখন ভীষণ ভয়। কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম যা শুনেছি তার সবই উল্টো। দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাই ভীষণ আন্তরিক। স্বামী নামক মানুষটিও আমাকে যথেষ্ট ভরসা দেয়। প্রথম এটা ওটা অনেক কিছুই ভুল করে ফেলতাম, কিন্তু শাশুড়ি মা সবকিছুই ঠিক করে দিতেন। এমনকি ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানে নিজের মেয়েকে যে পোশাকটা উপহার দিতেন, আমার জন্য তাই। ধীরে ধীরে সকলকে আপন করে ফেলি। মনের মধ্যে যে ভয়টা ছিল সেটার কথা মনে করে মাঝে মাঝে মুচকি হাসি। আস্তে ধীরে কিভাবে যেন সংসারের সকল দায়িত্ব নিজের করে নিলাম, নিজের কাছে সবকিছুর দায়িত্ব বুঝিয়ে নিলাম। ধীরে ধীরে আমি হয়ে গেলাম পাকা গৃহিণী। মাসের বাজার থেকে শুরু করে ইলেকট্রিক বিল, গ্যাসের বিল সবকিছুই আমার হাত হয়েই যায়। শ্বশুর আব্বার চশমা, ওষুধ খুঁজে পাচ্ছে না, সবকিছু মিলিই জানে। শাশুড়ি মায়ের বাতের ব্যথা, মিলি ডাক্তারের কাছে নিয়ে যাবে। ননদের বই কিনতে হবে, মিলির কাছে টাকা। সারাদিনই এই বাড়িতে শুধু মিলি মিলি শব্দ হচ্ছে। সত্যি কথা কি, বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। একটু খাটুনি গেলেও আপনজনের মুখের হাসি কার না ভালো লাগে। কিছুদিন আগেই দেবর পুলিশের ট্রেনিং শেষ করে এলো। বাড়িতে আনন্দের বন্যা বইছে। এর মধ্যেই মা ঠিক করেছেন ওর বিয়ে দিবেন। আর পাত্রী ঠিক করবে কে? মিলি। আমার দেবর রাহুল অবশ্য তার পছন্দের কথা চুপি চুপি আমায় বলেছে। বাবা মা ভীষণ কনজারভেটিভ, তাই বিষয়টা চেপে গিয়ে আমাকে বলতে হবে মেয়ে আমার পরিচিত। রাহুলের তীক্ষ্ণ ধারালো প্ল্যান, যা কখনো মিস হবে না। আমার 5 বছর বয়সী মেয়ে অহনাকে নিয়েও আমার কখনো চিন্তা করতে হয় না। সবার কোলে কোলে বড় হচ্ছে। সামনে ঈদ। মোটামুটি সবার জন্যই শপিং করে আমার স্বামী রাতুলের সাথে বাইকে করে বাড়ি ফিরছিলাম। একটু রাত হয়ে গেল, চারপাশটা অন্ধকার। এমন সময় একটা মাইক্রো আমাদের পথ আটকালো। আমি ভয়ে রাতুলকে ঝাপটে ধরলাম। ওরা ছিনতাইকারী। কিন্তু নির্জন রাস্তা, অন্ধকার রাত দেখে ওদের চিন্তার পরিবর্তন হলো। একজন আমার হাত ধরে জোরে টেনে আমাকে বাইক থেকে নিচে নামালো। আমাকে টেনে হিসড়ে ওদের গাড়িতে তুললো। আমি চিৎকার করে রাতুলকে ডাকছিলাম, কিন্তু গাড়িটা মুহূর্তে স্টার্ট হয়ে অনেক দূরে চলে গেল। ওই রাতটা ছিল আমার জন্য নরকীয় রাত। পরদিন সকালে ওরা যখন আমাকে হাত মুখ বাঁধা অবস্থায় ফেলে যায়, তখন কয়েকজন উদ্ধার করে আমাকে বাড়িতে দিয়ে যায়। বাড়িতে পৌঁছে আমি সোজাসুজি আমার রুমে ঢুকে গেলাম। কেউই সারা রাত ঘুমায়নি, তা দেখেই বোঝা যাচ্ছে। সবাই ড্রয়িং রুমে বসেছিল। গুটি গুটি পায়ে আমার ছোট্ট মেয়ে অহনা এসে আমাকে জিজ্ঞেস করলো, আম্মু তোমার কি হয়েছে? আমি আজকে স্কুলে যাব না। কেউ কিছু বলছে না কেন? আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। 2 দিন পার হয়ে গেল। ননদ ঘরে এসে আমার খাবার দিয়ে যায়। রাতুলও আমার ঘরে আসে না। চারপাশ থেকে গুঞ্জন উঠেছে, ধর্ষিতা মেয়েকে বাড়িতে রাখা মানে নাকি সামাজিক অপমান। এ বাড়ির কেউ এখন পর্যন্ত আমার সাথে কথা বলতে আসেনি। ওরা নাকি যথেষ্ট পরিমাণ অপমানিত হয়েছে। এসব কথা আমাকে বলেন আমাদের বাড়ির কাজের মহিলা রহিমা খালা। আমার বিয়ের অনেক আগে থেকেই উনি এই বাড়িতে আছেন। হঠাৎ আমার ঘরে মায়ের আগমন। মিলি, তুমি বুঝতেই পারছো আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আত্মীয় স্বজন সবাই নানান কথা বলছি মা, মনে কষ্ট রেখো না, তুমি তোমার বাড়িতে চলে যাও। ডিভোর্সের কাগজ রাতুল তোমাকে পাঠিয়ে দেবে। আসলে এর বাইরে তো করার কিছুই নাই। সমাজে থাকতে হলে নিয়ম কানুন তো মানতেই হবে। তুমি তো সবই বোঝো। ঠিক আছে মা, আমি চলে যাব, কিন্তু তার আগে আপনারা আমাকে কোণে বেশে যে আত্মীয় স্বজনের সাথে করে আমাকে নিয়ে এসেছিলেন, সেসব আত্মীয় স্বজনকে এক জায়গায় করুন। আমি সবার কাছ থেকে একবারেই বিদায় নিতে চাই। এদের মনে হয় বড্ড তাড়া ছিল, এই জন্যই বিকালেই দেখলাম বসার ঘরে সবাই গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে। রাতুলের মামা মামি, খালা খালু, চাচা চাচি সব মিলিয়ে প্রায় 30-40 জন তো হবেই। আমি পরিপাটি হয়ে রেডি হয়ে শুধুমাত্র হ্যান্ডব্যাগটা নিয়ে বসার ঘরে চলে আসলাম। বাবা জোরে গলায় বলেন, কি বলবে বৌমা বলো। আমি একটু চমকে উঠলাম, কারণ বাবা কখনো আমাকে বৌমা বলেন না, শুধুমাত্র মিলিই বলেন। তখন বলা শুরু করলাম, আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, দেখে ভালো লাগলো। আমার মতো একজন ধর্ষিতার কথায় আপনারা এখানে এসেছেন। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, কিন্তু এই 2 দিনের আড়ালে আপনারা আমাকে যত কথা বলেছেন তা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই। কিন্তু যাদেরকে আপন ভেবেছিলাম তারা আপনাদের কথায় সায় দিয়েছে, এইটা ভেবেই কষ্ট লাগছে। মায়ের দিকে ফিরে তাকালাম। আপনি কখনোই আমাকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেননি, কিন্তু আজ মনে হচ্ছে আপনি কখনো আমাকে মানুষই ভাবতে পারেননি। নিজের মেয়ে হলে আজ কি আমাকে বাড়ি থেকে বের করে দিতেন, নাকি বুকে টেনে নিতেন? আর বাবা, আপনি প্রথম আমাকে বৌমা ডেকে এটা বুঝিয়ে দিলেন আমি আপনার মেয়ে নই। এতদিন যা বলেছেন, যা করেছেন সবকিছুই একটা মিথ্যা নাটক ছিল। আমি আপনার কাজগুলো গুছিয়ে করে দিতাম, তাই আপনার আমাকে ভালো লাগতো।
অনেকটা কাজের মেয়ের মতো। বাবা মা দুজনেই মাথা নিচু করে ফেললেন। তারপর রাহুলকে বললাম, রাহুল, তুমি একজন বড় পুলিশ অফিসার, আজ সেই ধর্ষকদের না খুঁজে তুমি আজকে ধর্ষিতাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। লজ্জা লাগে না তোমার? অথচ বিয়ের আগেই তোমার প্রেমিকার সাথে তুমি বহুবার অবৈধ সম্পর্কে জড়িয়েছো। এটা পাপ নয়? যদিও তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ, তাও আবার আমাকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে। আর নিতু, তোমার আত্মীয় স্বজন কি জানে গত 4 মাস আগে আমি নিজে গিয়ে তোমাকে অ্যাবর্শন করিয়ে নিয়ে এসেছি? তোমার আর তোমার ধোঁকাবাজ প্রেমিকের ক্ষণিক আনন্দের ফসল। সকলের চোখ তখন নিতুর দিকে ঘুরে যাচ্ছে। রাতুলের দিকে তাকিয়ে বললাম, তোমার সাথে ছিলাম 9 বছর। সুখে হোক বা দুঃখে তোমার সাথে সংসার করেছি। বিয়ের সময় তুমি আমার দায়িত্ব নিয়েছিলে, কিন্তু ওই রাতে ওরা যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, আমি দেখেছি তুমি আমাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করোনি। উল্টা ভয়ে বাইক স্টার্ট দিয়েছিলে। তুমি যদি আমাকে বাঁচাতে গিয়ে ওদের হাতে মার খেতে, তাহলে এটা ভেবে শান্তি পেতাম যে আমার স্বামী অন্তত চেষ্টা তো করেছে। কেমন স্বামী তুমি? তোমার লজ্জা করে না? এখানে সবাই বসে ভাবছে, আমার কেন লজ্জা করে না? সত্যিই আমার লজ্জা করে না, কারণ এই দায়ভার আমার না। ধর্ষিতা কখনো ইচ্ছা করে নিজেকে ধর্ষণ করায় না। আর হ্যাঁ, তোমার কি মনে পড়ে যখন অহনা আমার গর্ভে, তখন তুমি তোমার অফিস কলিগের সাথে পরকীয়ায় জড়িয়েছিলে? সেই সম্পর্ক কি শুধু রেস্টুরেন্ট অথবা চায়ের আড্ডা পর্যন্ত ছিল, নাকি বিছানা পর্যন্ত গড়িয়েছিল? আমি তখন কি না করেছি তোমাকে সেখান থেকে ফিরিয়ে আন, সবার কাছ থেকে লুকিয়ে তোমার মান সম্মান বাঁচিয়েছি। আর কিছুই বলতে চাই না, আমি আমার অহনাকে নিয়ে যাচ্ছি, দেখি কে আমাকে বাধা দেয়। এই অসুস্থ পরিবেশে আমি আমার মেয়েকে রাখবো না। আমার মেয়ে মানুষ হবে, উদার মনের মানুষ। বেরিয়ে এলাম শ্বশুরবাড়ি নামক জেলখানা থেকে, আমার ছোট্ট মেয়ের হাত ধরে, ওদের সমস্ত মায়া ছেড়ে। ওদের মিথ্যা ভালোবাসা আমার আর চাই না। ওদের ওখানে তখন শুধুমাত্র নীরবতা। এটা শুধুমাত্র একটা গল্প না, এই ধরনের ঘটনা আমাদের আশেপাশে বহু ঘটে চলেছে। এর মাসুল শুধুমাত্র একটা মেয়েকেই বইতে হয়। আমার সকলের কাছে প্রশ্ন, এই দায়ভার শুধুমাত্র একটা মেয়ে কেন বইবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এমন গল্প পেতে ফলো দিয়ে রাখবেন।